হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিটি পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেট আমরা চলছিল তার হচ্ছে আজ 37 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি। এই 25টার মধ্যে থাকছে তোমাদের জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় থাকবে 15টা জিকে এবং 15টা কারেন্ট অ্যাফেয়ার্স। সেইরকমভাবে আমরা প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন করছি। তো ক্লাস শুরু করার আগে প্রত্যেক দিন যেমন বলি, ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অতি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও প্রত্যেকে। সেখানে আমরা সমস্ত ক্লাসের আপডেট, যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট আমরা সেখানে দিয়ে থাকি। তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা রচনার জন্য 34তম সরস্বতী সম্মান 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? কি রচনা করেছেন? স্বামী নারায়ণ সিদ্ধান্ত সুধা। এটা রচনার জন্য 34তম সরস্বতী সম্মান 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে সম্প্রতি মহামহোপাধ্যায় ভদ্রেশ্বর দাসকে। আর এই যে সরস্বতী সম্মান, এই সরস্বতী সম্মান সম্পর্কে জেনে রাখো, এটা কিন্তু 34তম সরস্বতী সম্মান 2024 হবে। ঠিক আছে, 2025 যে সরস্বতী সম্মান সেটা হবে 35তম, সেটা এখনো প্রদান করা হয়নি। আর ভারতের 22টি যে সংবিধান স্বীকৃত ভাষা আছে, সেই 22টি সংবিধান স্বীকৃত ভাষাতে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কার স্বরূপ 15 লক্ষ টাকা প্রদান করা হয়। আর এই পুরস্কারটি দিয়ে থাকে কে বিড়লা ফাউন্ডেশন। কারা দিয়ে থাকে? কে বিড়লা ফাউন্ডেশন বা এই পুরস্কারটা দিয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন চলে যাব আমরা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত 2024 সালের রিপোর্ট অনুযায়ী চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি একটা রিপোর্ট প্রকাশিত করা হয়েছে, যে রিপোর্টে বলা হচ্ছে যে চা রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। চা উৎপাদনে নয়, কিন্তু এটা উৎপাদনের সাথে গুলিয়ে ফেললে হবে না। চা উৎপাদনে নয়, চা রপ্তানিতে। প্রশ্নটা হচ্ছে চা রপ্তানিতে। তো দ্বিতীয় স্থান, চা রপ্তানিতে প্রথম স্থান হচ্ছে কেনিয়া, তৃতীয় স্থান হচ্ছে শ্রীলঙ্কা, দ্বিতীয় স্থান হচ্ছে ভারত। আরেকটা প্রশ্ন রিসেন্টলি এসেছে রিপোর্ট, যে রিপোর্টে বলা হচ্ছে দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করছে, দুধ উৎপাদনে। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন দেখো। সম্প্রতি মার্ক কার্নি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নটা আগেও আমি দুবার করিয়েছি, ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আবার রিপিট করলাম। সম্প্রতি মার্ক কার্নি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? কারেক্ট আনসার হবে, মার্ক কার্নি রিসেন্টলি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। কানাডা, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, অনেক সময় প্রশ্ন আসে যে কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম হচ্ছে অটাওয়া। ঠিক আছে, প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। চলে যাও পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী কি প্রশ্ন আছে দেখো, 4 নম্বর। সম্প্রতি প্রকাশিত সংস্কৃতিকা, এটা হবে সংস্কৃতিকা 5ওয়া অধ্যায় বা সংস্কৃতির 5ম অধ্যায়, এটা হিন্দিতে হচ্ছে সংস্কৃতিকা 5ওয়া অধ্যায় বইটি কে লিখেছেন? অতি গুরুত্বপূর্ণ বই, আগামী দিনের পরীক্ষার জন্য হতে চলেছেন, কারণ এই বইটি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বইটি হতে চলেছে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, IBA। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে, এবং বর্তমানে এর মেম্বারশিপ রয়েছে 22টি ব্যাংকের মেম্বারশিপ রয়েছে। এছাড়াও টোটাল 247টি ব্যাংকিং কোম্পানিকে অপারেট করে এই ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আমাদের চলছে প্রত্যেকটাই। 6 নম্বর প্রশ্ন দেখো, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। প্রত্যেক বছর বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয় কবে, বা কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব জলাভূমি দিবস হিসেবে কোন দিনটা পালন করা হচ্ছে? আর উত্তর বলার আগে একটু থিম বলে দিই। এবারে থিম হচ্ছে প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। না, আমাদের ভবিষ্যতের জন্য জলাভূমিকে রক্ষা করা, এটাই হচ্ছে থিম। ঠিক আছে, আর প্রত্যেক বছর পালন করা হয়, ডেটটা হচ্ছে 2 ফেব্রুয়ারি পালন করা হয়। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন দেখব।
ভারত এবং মিশরের মধ্যে সংযুক্ত সৈন্য অভ্যাস সাইক্লোন 2025 এর তৃতীয় সংস্করণ কোথায় আয়োজিত হলো? মিশর মানে কোন দেশটা? মিশর আগে নাম ছিল মিশর, বর্তমানে মিশর দেশটির নাম হয়েছে ইজিপ্ট। তো ভারত এবং ইজিপ্টের মধ্যে সৈন্য অভ্যাস আয়োজিত হয়েছে, যেটাকে বলা হচ্ছে সাইক্লোন 2025। এই সৈন্য অভ্যাসটা কোথায় আয়োজিত হয়েছে? এটা আয়োজিত হয়েছে রাজস্থানে। ঠিক আছে, রাজস্থান, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন থাকে অনেক সময় যে ইজিপ্টের রাজধানীর নাম কি? ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো। ইজিপ্টের মুদ্রা হচ্ছে ইজিপ্টিয়ান পাউন্ড, ইজিপ্টিয়ান পাউন্ড। আর ইজিপ্টের প্রধানমন্ত্রী হচ্ছেন মোস্তাফা মাদবৌলি। মোস্তাফা মাদবৌলি, এই মোস্তাফা মাদবৌলি হচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি। তো প্রধানমন্ত্রীটা বিশেষ ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রেসিডেন্ট। নামটা লিখে রাখবে প্রত্যেকে, আবদেল ফাতাহ আল সিসি, আবদেল ফাতাহ আল সিসি, এটা ইম্পর্টেন্ট। বলবে মিশরের রাষ্ট্রপতির নাম কি? বলতে হবে আবদেল ফাতাহ আল সিসি। 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর, 39তম জাতীয় ক্রীড়া বা ন্যাশনাল গেমস আয়োজন করবে কোন রাজ্য? 38তম ন্যাশনাল গেমস কয়েকদিন আগেই হয়েছে, 2025 সালের জানুয়ারি মাসে আয়োজিত হলো। ঠিক আছে, তো এই 38তম ন্যাশনাল গেমসটা হয়েছে উত্তরাখণ্ডে। 39তম ন্যাশনাল গেমসটা হবে মেঘালয়, অপশন সি। মেঘালয়তে হবে 39তম ন্যাশনাল গেমস। পরবর্তী দেখব 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ভারতের স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব জিতলেন? স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এর খেতাব, একজন বিখ্যাত স্নুকার খেলোয়াড়ের নাম এখানে রয়েছেন, সেটা হচ্ছে পঙ্কজ আদবানি, এবং সেই পঙ্কজ আদবানি স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025 জয়ী হয়েছেন। ঠিক আছে, 10 নম্বর, বিখ্যাত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত বিরূপাক্ষ মন্দিরটি কোথায় অবস্থিত? বিরূপাক্ষ মন্দির, এই বিরূপাক্ষ মন্দিরগুলো, যতগুলো বিরূপাক্ষ মন্দির আছে এক জায়গাতেই সবগুলো আছে, এবং সবগুলোই হচ্ছে শিবের মন্দির। ঠিক আছে, ভগবান শিবের নাম হচ্ছে বিরূপাক্ষ। আর এই যে বিরূপাক্ষ মন্দিরগুলো যতগুলো আছে সবগুলোই হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বেঙ্গালুরু থেকে প্রায় 300-400 কিলোমিটার দূরে, মানে কর্ণাটকে অবস্থিত বিরূপাক্ষ মন্দির, কর্ণাটকের হাম্পিতে। ঠিক আছে, এই হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম, এবং এই হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। আর প্রশ্ন থাকে যে বিজয়নগর সাম্রাজ্যে ধ্বংসের কারণ কি? তালিকটার যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 1857, 1857 সালের মহাবিদ্রোহ, সেই সময় ভারতের ভাইসরয় ছিল কে? এই লর্ড ক্যানিং। কে ছিল? লর্ড ক্যানিং ইজ দ্য কারেক্ট আনসার। 12, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে মোটামুটি 1920 সালের নাগাদ, তারপর 1920-21 সালে শুরু হচ্ছে, এবং সে সময় 1921 সালে যে চৌরি চৌরাতে ঘটনা ঘটেছিল, চৌরি চৌরাতে একটা হিংসাত্মক ঘটনা ঘটেছিল। চৌরি চৌরাটা হচ্ছে উত্তরপ্রদেশের আলিগড়ের কাছে, গোরক্ষপুর আলিগড়ের কাছে চৌরি চৌরা। সেখানে মানে সাধারণ মিছিল যাচ্ছিল, সেই মিছিলের ওপরে ইংরেজরা লাঠিচার্জ করেছিল, এবং সেই যে বিপ্লবীরা মিছিল করছিলেন, সেই বিপ্লবীরা ইংরেজদের একটা থানাতে আগুন লাগিয়ে দেয়। সেখানে অনেকজন ইংরেজরা থানার পুলিশ মারা যায়। তো এটাই হচ্ছে হিংসাত্মক ঘটনার ফলে মহাত্মা গান্ধী এটাকে বন্ধ করে দিয়েছিল। 13 নম্বর, বেদ সমাজ কোথায় প্রতিষ্ঠা হয়? বেদ সমাজ, বেদ সোসাইটি বা বেদ সমাজ কোথায় প্রতিষ্ঠা হয়? বেদ সমাজ প্রতিষ্ঠা হয়েছিল মাদ্রাজ বা চেন্নাইতে। প্রতিষ্ঠা কে করেছিলেন? কেশব চন্দ্র সেন। কেশব চন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন মাদ্রাজে 1864 সালে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন যাবে আমরা। 15, গুপ্ত সাম্রাজ্যকে প্রায়ই ভারতের স্বর্ণযুগ হিসেবে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে জ্ঞানের কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে? জ্ঞানের কোন ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়েছে গুপ্ত সাম্রাজ্যের সময়ে? তো গুপ্ত সাম্রাজ্য হচ্ছে গোল্ডেন এরা বলা হয় ভারতের। বিজ্ঞান, শিল্প, সাহিত্য সব কিছুরই উন্নতি ঘটেছিল এই সময়।
গুপ্ত সাম্রাজ্যের আমরা যদি প্রতিষ্ঠাতা বলি তো প্রতিষ্ঠাতা হবেন শ্রীগুপ্ত, ঠিক আছে, শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা। তারপরে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। তারপরে আসবে সমুদ্রগুপ্ত, তারপর আসছে সমুদ্রগুপ্ত। তারপরে আসবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারপর কুমারগুপ্ত, তারপর স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়ে থাকে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে। তো এগুলো জেনে রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত? ভারতের নির্বাচন কমিশনের বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি সেটা বলতে হবে। কোন অনুচ্ছেদটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে সম্পর্কিত? আর্টিকেল, সেটা বলার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই যে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 25শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য 25শে জানুয়ারি দিনটিকে প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছেন জ্ঞানেশ কুমার। আর এখানে যে আর্টিকেলের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল 324। আর্টিকেল 324-এর কথা বলা হচ্ছে, যেখানে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত। 16 নম্বর, নিচের কোনটি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর মেয়াদকাল? কন্ট্রোলার, CAG বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের মেয়াদকাল হচ্ছে 6 বছর। কত বছর? কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের মেয়াদকাল বা অবসরের বয়স হচ্ছে 6 বছর। এই কন্ট্রোলার এবং অডিটর জেনারেলকে নিয়োগ করে থাকেন বা নমিনেট করে থাকেন ভারতের প্রধানমন্ত্রী, নিয়োগ করবেন ভারতের রাষ্ট্রপতি। আর আর্টিকেল যদি বলা হয় তো আর্টিকেল হচ্ছে 148 নম্বরে ক্যাগ রয়েছে ভারতের সংবিধানের, 148 নম্বরে ক্যাগ। আর প্রথম ভারতের ক্যাগ ছিলেন ভি নরসিংহ রাও। ভি নরসিংহ রাও ভারতের প্রথম ক্যাগ, ঠিক আছে। ভারতের প্রথম ক্যাগ হচ্ছেন ভি নরসিংহ রাও। আর বর্তমানে যদি বলা হয় বর্তমানে ভারতের ক্যাগ কে? বর্তমানে ভারতের ক্যাগ হচ্ছে সঞ্জয় মূর্তি। কে? ভারতের সঞ্জয় মূর্তি বর্তমানে ভারতের ক্যাগ, ঠিক আছে। 17 নম্বর প্রশ্নে যাব। ভারত কতগুলো দেশের সঙ্গে সীমানা ভাগ করেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন। দেখো কয়েকটা দেশের নাম বলি আমি। প্রথমে আসবে চায়না, তারপরে আসবে পাকিস্তান, তারপরে আসবে নেপাল, তারপরে আসবে মায়ানমার, তারপরে আসবে ভুটান, তারপরে আসবে আফগানিস্তান, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 টোটাল 7টা দেশ হবে। আরেকটা দেশ মনে পড়ছে না, 7টা দেশ হবে। আচ্ছা, আমার এটা হবে লাস্ট হবে বাংলাদেশ, ঠিক আছে। তো 17 হয়ে গেল, 7টা দেশ। 18, আধুনিক পর্যায় সারণীতে 18টি উলম্ব কলাম রয়েছে যা গ্রুপ নামে পরিচিত এবং ড্যাশ অনুভূমিক সারি যা পিরিয়ড নামে পরিচিত। যে আধুনিক পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে 18টি গ্রুপ। 18টি গ্রুপ বলতে কি, এই যে এইগুলো থাকে এই উলম্ব, এগুলো হচ্ছে গ্রুপ। এগুলো কতগুলো থাকে? 18টি উলম্ব থাকে, এগুলোকে গ্রুপ বলা হয়। আর সারি হচ্ছে এইগুলো এই যে লম্বা লম্বা অনুভূমিক সারিগুলো, এই সারিগুলোকে বলা হয় পিরিয়ড বা অনুভূমিক সারি। তাহলে এগুলো অনুভূমিক সারি কতগুলো আছে? 7টি অনুভূমিক সারি থাকে। আর এই যে লম্বা লম্বা উলম্ব সারিগুলো, উলম্ব এটা কি বলবো, কলামগুলো, এগুলো 18টি থাকে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নে প্রদত্ত ভারতীয় সংবিধানের কোন বিধানটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়নি? দেখো ভারতীয় সংবিধানের বহু জিনিস, কিন্তু ভারতের সংবিধান বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধানের বহু জিনিস বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে বা কপি করা হয়েছে, যা বলতে পারো। এখানে প্রশ্ন হচ্ছে কোনটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়নি সেটা খুঁজে বার করতে হবে এই 4টি অপশনের মধ্যে। কারেক্ট আনসার দেখো প্রথম পোস্ট সিস্টেম, এটা তো নেওয়া হয়েছে।
আইন প্রণয়নকারী পদ্ধতি এটাও নেওয়া হয়েছে, সরকারের সংসদীয় কাঠামো এটাও নেওয়া হয়েছে। তো নেওয়া হয়নি কোনটা? নেওয়া হয়নি, এখানে তো খুঁজতে বলেছে, যেটা নেওয়া হয়নি সেটা খুঁজতে বলেছে। কোনটা নেওয়া হয়নি? রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ডিপিএসপিটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। বাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, পোস্ট সিস্টেম, আইন প্রণয়নকারী পদ্ধতি, এগুলো সবই ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন আমরা যাব, জাতীয় প্রতিরক্ষা, রাস্তাঘাট, সরকারি প্রশাসন কোন ধরনের পণ্যের উদাহরণ? এই যে জাতীয় প্রতিরক্ষা হচ্ছে, তারপর রাস্তাঘাট নির্মাণ, সরকারি প্রশাসনের পেছনে যে খরচ, সেগুলো কোন ধরনের পণ্যের উদাহরণ? কমপ্লিমেন্টারি গুডস, পাবলিক গুডস, প্রাইভেট গুডস, সাপ্লিমেন্টারি গুডস। তো প্রাইভেট গুডস প্রথমেই হবে না, কমপ্লিমেন্টারি হবে না, সাপ্লিমেন্টারি হবে না, এগুলো হচ্ছে পাবলিক গুডস, মানে সবই সরকারি জিনিস, জনসাধারণের জিনিস। জাতীয় প্রতিরক্ষা, রাস্তাঘাট, সরকারি প্রশাসন সবই হচ্ছে পাবলিক গুডসের মধ্যে পড়ছে। ঠিক আছে, যত রকমের প্রকল্প চালু হচ্ছে সব কিছু। 21, প্রথম এশিয়ান গেমস ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় ড্যাশ সালে? এশিয়ান গেমস যেটা প্রথম হয়েছিল নয়াদিল্লিতে, ঠিক আছে, তো এই এশিয়ান গেমস প্রথম হয়েছিল কত সালে? 1951 সালে প্রথম আয়োজিত হয়েছিল দিল্লিতে। 22 নম্বর প্রশ্নে আমরা যাব, নিম্নের কে সারাঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত নয় বলেছে এখানে? তো শকুর খান সারাঙ্গির সঙ্গে যুক্ত, রমেশ মিশ্র সারাঙ্গি। আচ্ছা, এখানে যে নিখিল ব্যানার্জি আছে, নিখিল ব্যানার্জি হচ্ছেন একজন সেতার বাদক, তাহলে নিখিল ব্যানার্জিটা হবে না, অপশন সি। নিখিল ব্যানার্জি হচ্ছেন একজন সেতার বাদক, আর ওস্তাদ বিন্দু খান হচ্ছে সারাঙ্গি, তাহলে অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে। লাস্টের প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে তোমাদের কাছে জানতে চাইবো। আর আমাদের এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, এবং গ্রুপ সিডির জন্য সমস্ত স্টাডি মেটেরিয়াল যদি সংগ্রহ করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দাও তোমরা, সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো আমি, যে কত টাকা তোমাদের দিতে হবে, কোন গ্রুপে জয়েন করাবো আমরা, কিভাবে স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের প্রোভাইড করবো, সব কিছু বলে দেবো। এই নাম্বারে মেসেজ করো, ঠিক আছে। তো এখনও অফার চলছে, যদি এডমিশন হতে চাও তো নিয়ে নিতে পারো। 23 নম্বর, ড্যাশ সাক্ষরতার হার আসামকে বাদ দেই যেখানে আদমশুমারি করা যায়নি? এই প্রশ্নটা একটু ওলটপালট হয়ে গেছে, ঠিকভাবে সাজানো ছিল না প্রশ্নটা। তো কারেক্ট আনসার হবে 1981 সালের যে আদমশুমারি, সেই আদমশুমারির সময় আসামে কিন্তু আদমশুমারি করা সম্ভব হয়নি। 1921 সালটা মনে রাখবে, এই সালে আসামে আদমশুমারি বা সেন্সাস করা সম্ভব হয়নি। 24 নম্বর, লাহো নৃত্যটি নিচের কোন রাজ্যের অন্তর্গত? লাহো ডান্স নিচের কোন রাজ্যের অন্তর্গত? লাহো ডান্স নিচের কোন রাজ্যের অন্তর্গত? লাহো হচ্ছে মেঘালয়, ইজ দ্য কারেক্ট আনসার। লাহো ডান্স মেঘালয় রাজ্যের সঙ্গে যুক্ত। আর লাস্টের একটা প্রশ্ন দেব, যেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে। মেজর ধ্যানচাঁদ কোন ক্রীড়ার একজন বিখ্যাত ব্যক্তি? সহজ প্রশ্ন, আমরা প্রত্যেকেই মেজর ধ্যানচাঁদকে জানি, ঠিক আছে, তিনি পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি। তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই মেজর ধ্যানচাঁদের যে জন্মদিন, সেই দিনটাই আমাদের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। তো সেই দিনটা যদি জানা থাকে জাতীয় ক্রীড়া দিবস কবে, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমাদের যদি যুক্ত হতে চাও, আমাদের পেড ব্যাচের সঙ্গে যুক্ত হতে চাইলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা প্রত্যেকে মেসেজ করো। থ্যাংক ইউ।